রানীগঞ্জের গভীর জঙ্গলের নদীতে বসবাস করে কিছু জলপরী, কিন্তু জঙ্গলের নদীর এই অংশ দখল করতে চায় এক পঞ্চমুখী নাগ। তোদের এত করে বললাম, তারপরেও তোরা এই নদী ছেড়ে গেলি না। এবার দেখ তবে আমার বিষ দিয়ে এই জল বিষাক্ত করে দেব। পঞ্চমুখী নাগ তার মুখ দিয়ে নদীর জলে বিষ ঢালতে থাকে, আর নদীর জলের জলপরীরা কষ্টে ছটফট করতে করতে সমুদ্র রাজ্যে তাদের রক্ষা করার জন্য সংবাদ পাঠায়। জলরাজা, আমাদের বাঁচান, এই পঞ্চমুখী নাগের হাত থেকে আমাদের রক্ষা করুন, এই বিষাক্ত জলে আমরা বেশি দিন বাঁচতে পারবো না। রানীগঞ্জ নদীর জলপরীদের এই সংবাদ পেতেই জলরাজা তার কন্যাকে বলে, কন্যা মণিমালা, তুমি এক্ষুনি প্রস্তুত হও। রানীগঞ্জের জলপরীরা সংকটে আছে, আর এই দুটি জাদুর হিরে তোমার কাছে রাখো। তুমি সেখানে পৌঁছলে তারপর আমি তোমাকে বলবো এই দুই হিরে দিয়ে তুমি কি করবে। এই কথা বলে জলরাজা কন্যা মণিমালার হাতে একটি লাল ও একটি নীল হিরে দেয়। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, কিন্তু সেখানে যেতে গেলে যে বহু ক্রোশ সমুদ্রপথ অতিক্রম করে যেতে হবে, অনেক সময় লেগে যাবে, হাতে যে অত সময় নেই। কন্যা মণিমালা, আমি তোমাকে একটি নদীপথের সন্ধান দিচ্ছি। সেই নদীপথ ধরে গেলে তুমি অনেক তাড়াতাড়ি রানীগঞ্জ জঙ্গলের নদীতে পৌঁছে যাবে, কিন্তু মানুষের থেকে সাবধান, ওই নদী দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে। মণিমালা রওনা দিয়ে দেয়। পিতার কথা মতো ওই দুই গ্রামের মাঝে নদী পথে প্রবেশ করে। তখন ধীরে ধীরে বিকেল হয়ে যায়। আজ রাতটুকু বরং এখানেই বিশ্রাম নিই, রাতের অন্ধকারে এগোলে নদীপথ হারিয়ে ফেলতে পারি। ঠিক তখনই নদীর দুই পাড়ের দুই গ্রামে আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই দেখ ক্যাবলা, তোদের নেড়ার থেকে আমাদের নেড়া কত বড় হয়েছে। মতল না, আমাদেরটা টপ থেকে বলো। কাল তৈরি থাকিস কিন্তু, এমন বাঁদর রং মাখাবো না 7 দিন ধরেও ঘষে ঘষে তুলতে পারবি না। অমল করবি না কিন্তু পটাই, আমার মাকে বলে দেব কিন্তু। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়, আর সকাল হতেই নদীর পাড়ে দুই গ্রামের বাচ্চারা খুব আনন্দ করে রং মাখে। আরে আরে, আমাকে এবার ঠেলে দে, ওই গ্রামের লোকগুলোকে তো রং দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, পটাই কাল বড্ড বলছিল আমাদের নাকি এমন রং মাখাবে 7 দিন ঘষেও তুলতে পারবো না, আমরা কি ছেড়ে দেব নাকি? এরপর ক্যাবলা, শিউলি, নন্টে সবাই মিলে রং ভরা বেলুন নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায়, আর সেই বেলুন ছুড়ে দেয় নদীর ও পাড়ের গ্রামে। বেলুন গিয়ে লাগে সোজা গোপাল দাদুর গায়ে। গেল রে গেল, আমার নতুন পাঞ্জাবিটা একেবারে গেল। হতচ্ছাড়া বজ্জাত ছেলেগুলো, তোরা বেছে বেছে আমার গায়েই বেলুন ছুড়লি, দাঁড়া একবার। তখন পটাই, ঘন্টু, তিতলি সেখানে আসে আর বলে, ক্যাবলা, তোর এত সাহস, তুই আমার দাদুর গায়ে রং দিয়ে আবার হাসছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। ঘন্টু, দে তো। এরপর পটাই একটি বেলুন নিয়ে জোরে ছুঁড়ে দেয়। ঠিক তখনই ক্যাবলার মা উঠানে জামা কাপড় মেলছিল, আর সেই রং ভর্তি বেলুন গিয়ে লাগে। হাই 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 গো, আমার নতুন জামা কাপড়গুলো একেবারে নষ্ট করে দিল। বাজি বজ্জাত ছেলে মেয়ে সব, দাঁড়া, তোদের রং খেলা আমি বার করছি। এই কে রে, কে ছুড়লি এই বেলুনটা? ঠিক তখনই ক্যাবলার মা নদীর পাড়ে যায় আর পটাইদের বকাবকি শুরু করে। আর তা শুনতে পেয়ে শ্যামলী, হ্যাঁ গো ক্যাবলার মা, বাচ্চাগুলো নিজেদের মধ্যে রং খেলছে, তা তুমি এমন করে ঝগড়া করতে এসেছো কেন? ঝগড়ুটে মহিলা একটা, পায়ে পা দিয়ে ঝগড়া না করলে তোমার বুঝি পেটের ভাত হজম হয় না? কি বললে? যত বড় মুখ না তত বড় কথা, দাঁড়াও দেখাচ্ছি মজা।
ব্যাস শুরু হয়ে যায় দুই গ্রামের মধ্যে তুমুল ঝগড়া। বাচ্চাদের সাথে সাথে এবার বড়রাও এসে যোগ দেয়, একে অপরকে রং দিতে শুরু করে, রং ভর্তি বেলুন ছুড়তে থাকে। এরা কি শুরু করেছে? রং খেলার নাম করে রীতিমতো যুদ্ধ করছে, এদেরকে থামানো উচিত। রং ছোঁড়াছুড়ি করতে করতে পটাই পা পিছলে নদীর জলে পড়ে যায়। বাবু, কে আছো? আমার বাবুকে বাঁচাও, আমার বাবুকে বাঁচাও। পটাই নদীর জলে ডুবে যায়। ঠিক তখনই মণিমালা জলপরি তাকে তুলে উপরে উঠে আসে এবং পটাইকে নদীর পাড়ে শুইয়ে দেয়। নদীর জল থেকে জলপরীকে বেরিয়ে আসতে দেখে দুই গ্রামের লোক তো অবাক হয়ে যায়। ও বাবা, এই যে দেখছি এক মৎস্যকন্যা। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম, এখন যে নিজের চোখেও দেখছি। এটা তোমরা কি শুরু করেছো? দোল উৎসব যে এক মিলনের উৎসব, একে অপরকে ভালোবাসার উৎসব। তোমরা একে অপরকে রং ছুঁড়ে আঘাত করছো। তোমাদের জন্য কুকুর বিড়ালের গায়ে রং লাগছে, নদীর জলে রং পড়ছে। পশুদের গায়ে রং লাগলে তাদের যে কষ্ট হয়। হোলি শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। দুই গ্রামের লোকজন জলপরীর কথা মন দিয়ে শুনতে থাকে। তখন গোপাল দাদু বলেন, আসলে সব দোষ আমাদেরই। আমাদের এই দুই গ্রামের ঝগড়া যুগ যুগ ধরে চলে আসছে। আজ তোমাদের ঝগড়ার কারণে একটি বাচ্চা নদীর জলে পড়ে গেল। কত বড় বিপদ হয়েছে তো বলো তো। তোমরা কথা দাও আর কোনোদিনও ঝগড়া করবে না, দুই গ্রাম মিলে মিশে শান্তিতে থাকবে। ঠিক আছে জলপরি, আমরা কথা দিচ্ছি আমাদের দুই গ্রাম আর কোনোদিনও ঝগড়া করবে না। ঠিক আছে, এবার তবে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। হোলির উৎসবে দুই গ্রামের ঝগড়া থামিয়ে মণিমালা জলপরি রানীগঞ্জ জঙ্গলের নদীর দিকে এগিয়ে যায়। আর সেখানে পৌঁছতেই শামুকমালা মণিমালাকে সেখানকার সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই মণিমালা, পিতা, আমি এখানে এসে গেছি। আপনি বলুন, আমি ওই পঞ্চমুখী নাগকে কি করে পরাস্ত করব? তুমি প্রথমে ওই নীল হিরে বের করে মন্ত্র জপ করো, দেখবে নদীর সব বিষ নীল হিরে তার মধ্যে শোষণ করে নেবে। আর লাল হিরেটি ওই পঞ্চমুখী সাপের শরীরে ছুঁড়ে দিলেই সে ভস্ম হয়ে যাবে। মণিমালা নীল হিরেটি বের করে মন্ত্র পড়তেই বিষাক্ত নদীর জল নিমিষেই স্বচ্ছ হয়ে যায়। আর এই দেখে পঞ্চমুখী নাগ, অসম্ভব, নদীর জল থেকে আমার বিষ কোথায় উধাও হয়ে গেল? এ কিছুতেই হতে পারে না। তখন মণিমালা জলপরি জল থেকে মাথা তুলে পঞ্চমুখী নাগকে বলে, তুমি জলপরীদের এই নদী ও জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও, না হলে আজ তোমার বিনাশ ঘটবে। কি বললি? তুই আমায় হুমকি দিস? আজ আমি তোকে। এই কথা বলেই পঞ্চমুখী নাগ মণিমালা জলপরীর উপর তার বিষ প্রয়োগ করতে যায়। ঠিক তখনই মণিমালা লাল হিরেটি পঞ্চমুখী সাপের গায়ে ছুঁড়ে দিতেই পঞ্চমুখী সাপ ভস্ম হয়ে যায়। ধন্যবাদ মণিমালা। জলরাজা তোমাকে সঠিক সময় আমাদের উদ্ধার করার জন্য না পাঠালে আমরা হয়তো মারাই যেতাম। আর সেই বর্ষি গিয়ে আটকায় মৎস্যকন্যার লেজে। রবি আর হরি মিলে ছিপ দুটোকে দুদিকে টানতে থাকে আর মৎস্যকন্যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসে। শিউলিপোতা ও কলাছড়া এই দুই গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে পদ্মা নদী। সেই নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরি। কিন্তু হঠাৎ করেই প্রবল ঝড় বৃষ্টিতে সেই জলপরি নদীর এই স্থানে এসে কিছুদিন থাকবার পরিকল্পনা করে। এই দুর্যোগে নদী যেমন উত্তাল হয়ে উঠেছে, আমার আর এগোনো উচিত হবে না। আমি বরং কিছুদিন নদীর এই স্থানেই থাকি। এই শিউলিপোতা ও কলাছড়া গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় ছিল জেলে, তাই এই নদী ছিল তাদের একমাত্র ভরসা। তাছাড়া স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, গরুকে স্নান করানো সবই চলতো এই নদীতে। কিন্তু নদীর এপার ও ওপারের
এই দুই গ্রামের মানুষের মধ্যে শুরু থেকেই দিন রাত ঝগড়াঝাটি লেগেই থাকতো। আর স্বর্ণজলপরী নদীর নিচ থেকে তাদের এই সমস্ত ঝগড়া দেখতে থাকে। খবরদার বলছি কালু, তুই যদি আমাদের ভাগের একটাও মাছ ধরিস তাহলে তোর আজ খবর আছে বলে দিলাম। তোর মাছ ধরা শখ আমি চিরকালের মতো ঘুচিয়ে দেবো। এই কথা শুনে কালু বেজায় চটে যায়, আর সে দেখে নিতাইয়ের ছিপে টপা টপ মাছ উঠছে, কিন্তু তার ছিপে আজ একটাও মাছ উঠছে না। বলি চ্যাংড়ামি হচ্ছে, নিচে আমাদের ভাগের মাছ ধরে আবার আমাকেই বলছিস? তোদের ভাগের মাছ ধরছি মানে? তা নয় তো কি, না হলে তোর ছিপে ফটাফট মাছ উঠছে আর আমার ছিপে দেখ একটাও মাছ উঠছে না। সে তুই মাছ ধরতে জানিস না তাই উঠছো না, নাচ না জানলে আবার উঠোনের দোষ। কি বললি তুই? তোর এত সাহস? আমি মাছ ধরতে জানি না? আরে এই গ্রামের লোকগুলো তো ভারী অদ্ভুত, একে অপরের সাথে কেমন ঝগড়া করে। ব্যাস শুরু হয়ে যায় আবার ঝগড়া, যা প্রায় অনেকক্ষণ ধরে চলতে থাকে। এর কিছুক্ষণ পর রতনের বউ এক গোছা বাসন নিয়ে নদীতে বাসন মাজতে যায়, আর বেশ কিছু ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে নদীতে, যা ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে। তখন সেদিকের ঘাটে বসে ক্যাবলার মা জামা কাপড় কাচ্ছিল। হায় 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 গো, বলি চোখের মাথা খেয়েছো নাকি গো শ্যামলী? দেখতে পাচ্ছ না আমি জামা কাপড় কাচ্ছি? তুমি ময়লাগুলো আমার দিকে ছুঁড়ে দিলে যে বড়, আমার সব কাজে জামা কাপড়গুলো একেবারে নষ্ট হয়ে গেল। মোটেও না, আমি মোটেও তোমার দিকে ছুঁড়িনি, আমি ছুঁড়ে নদীতে ফেলেছি। এবার তা যদি ভেসে ভেসে তোমার দিকে যায় তাতে আমার কি করার আছে বাপু? তুমি অমন ফাটা বাঁশের মতো গলা নিয়ে চেঁচাচ্ছ যে। কি বললে? আমার গলা ফাটা বাঁশের মতো? আর তোমার গলা বুঝি একেবারে কোকিলের মতো? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই কথা বলে ক্যাবলার মা পাশ থেকে এক বালতি ময়লা এনে সোজা ছুঁড়ে দেয় রতনের বউয়ের বাসনের উপর। এটা কি করলে তুমি? ছি ছি ছি, তুমি ইচ্ছে করে আমার বাসনের উপর ময়লা ফেললে? ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও, ক্যাবলার মা কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে। ওরে বাবা, এই যে দেখি দুই গ্রামের বউগুলো সমান তালে ঝগড়া করে চলে। শ্যামলীর চিৎকার শুনে গ্রামের বেশ কিছু লোক জড়ো হয়ে যায়। ওদিকে ক্যাবলার মাও চিৎকার করে লোক জড়ো করে। ব্যাস শুরু হয়ে যায় ঝগড়া, আর ঝগড়া চলতে চলতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। বিকেলবেলা শিউলিপোতা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো বল নিয়ে খেলা করছিল, আর খেলতে খেলতে হঠাৎ এই যা, বলটা নদীতে পড়ে গেল। এই ঘন্টু, গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে আয় তো। কিন্তু বলটা নদীতে পড়ে ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে। তখন সেখানে ঘাটে বসে পেয়ারা খাচ্ছিল ক্যাবলা, গোপে আর শিউলি। বলটা তারা দেখতে পেয়েই কুড়িয়ে নেয়। ভালো হবে না বলছে কিন্তু ক্যাবলা, আমাদের বল আমাদের ফিরিয়ে দে। বলি কি তোদের নাম লেখা আছে নাকি? বলটা আমাদের দিকে এসেছে, এখন থেকে এটাই আমাদের বল। তারপর তারা বলটা তুলে নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। বড়দের এই ঝগড়ার কারণে এই দুই গ্রামের বাচ্চাগুলোর মধ্যেও একে অপরের প্রতি এই রকম দুষ্টুমি লেগেই থাকতো। ক্যাবলা, তোরও খেলার বল আমাদের গ্রামের দিকে চলে এলে আর ফেরত দেবো না, কিন্তু সেটাও আমরা নিয়ে নেব। আমি যে দেখছি এই দুই গ্রামের বড়দের ঝগড়ার কারণে বাচ্চাগুলো ঝগড়া করতে শিখে গেছে। এটা একদম ঠিক না। আমাকেই দেখছি এই দুই গ্রামের ঝগড়া মেটাতে হবে। শিউলিপোতা গ্রামে খুব ভালো তুলোর চাষ হয়, তাই এই গ্রামের সব মানুষজন রোজ নতুন নতুন রেশমি সুতোর জামা কাপড় পরে। অপরদিকে কলাছড়া গ্রামে পাওয়া যায় খুব সুন্দর মিষ্টি আম। এমন মিষ্টি আম আর কোথাও পাওয়া যায় না। কিন্তু এই দুই গ্রামের মধ্যে সবসময় ঝগড়া থাকার কারণে কেউই নিজেদের গ্রামের জিনিস নদীর অপর প্রান্তের গ্রামে পৌঁছতেই দেয় না। কিছু মাস পরেই চলে আসে বর্ষার মরশুম। একদিন রাত্রিবেলায় বুঝলে গেন্নে, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় নদীতে জল বাড়তে শুরু করেছে, আর জলের সাথে সাথে পদ্মার টাটকা ইলিশ মাছও আসছে।
ওই গ্রামের লোক মাছ ধরা শুরু করার আগে আমাদেরকেই সব মাছ সাবার করে ফেলতে হবে। ঠিক আছে গিন্নি, কাল ভোর ভোর উঠেই নদীতে ইলিশ ধরতে চলে যাব। না না, আবার ভোর কেন? ভোরবেলা তো সবাই লাইন দেবে। তুমি বরং আজ রাতেই গিয়ে মাছ ধরা শুরু করে দাও। বউয়ের কথা মতো হরি রাতেই ছিপ নিয়ে নদীর পাড়ে রওনা হয়। কিন্তু অপরদিকে আগে থেকেই রবি আর তার বউ ছিপ নিয়ে নদীতে মাছ ধরছিল। তারপর হরি নদীতে ছিপ ফেলতেই বড়শি গিয়ে আটকায় মৎস্যকন্যার চুলে। গিন্নি, মনে হয় বড় ইলিশ মাছ আটকেছে, আমি তো টেনে তুলতেই পারছি না। আর এই কথা শুনে রবিও নদীতে ছিপ ফেলে, আর সেই বড়শি গিয়ে আটকায় মৎস্যকন্যার লেজে। আহ, এটা কি আটকালো আমার চুলে? লেজেতেও তো আটকেছে দেখছি। উফ, মরে গেলাম। রবি আর হরি মিলে ছিপ দুটোকে দুদিকে টানতে থাকে, আর মৎস্যকন্যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসে। তাকে দেখে তো সবাই খুব অবাক হয়ে যায়। রবি, তুই ছেড়ে দে বলছি। এই মৎস্যকন্যা আমার ছিপে আটকেছে, তাই এই মৎস্যকন্যা আমাদের। মামার বাড়ির আবদার নাকি? দেখতে পাচ্ছিস না আমার চিপটা মৎস্যকন্যার লেজে আটকেছে? তুই ছেড়ে দে, এই মৎস্যকন্যা আমাদের। এদিকে মৎস্যকন্যা প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে, আর মৎস্যকন্যাকে নিয়ে হরি ও রবির মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। তারপর ভোরের আলো ফুটতেই সেখানে আরও লোক জড়ো হয়ে যায়, আর মৎস্যকন্যাকে নিয়ে দুই গ্রামের মধ্যে ঝগড়া চলতেই থাকে। এদের ঝগড়া থামার তো কোনো নামই দেখছি না। এদিকে আমি যে যন্ত্রণায় ছটফট করছি, সেদিকে কারোর হুঁশ নেই। বলছি, তোমরা থামো এবার, আমাকে ছেড়ে দাও, আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে। ও বাবা, এই মৎস্যকন্যা যে আবার কথাও বলতে পারে দেখছি। তোমাকে তো আমরা এত সহজে ছাড়বো না, তোমাকে আমরা মেলায় নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করব। কখনো না, মৎস্যকন্যাকে আমরা বিক্রি করব। এই কথা শুনে মৎস্যকন্যা মনে মনে বেশ ভয় পায়। সাথে সাথেই সে একটা ফোন দিয়ে আঁটে। তারপর বলে, তোমরা কি জানো আমার কাছে অনেক ধনসম্পদ আছে? তোমরা যদি আমাকে ছেড়ে দাও, তাহলে এই ধনসম্পদ আমি তোমাদের দুই গ্রামের মধ্যে যে কোনো একটি গ্রামকে দিয়ে যেতে পারি। তবে আমারও একটা শর্ত আছে। তাই নাকি? তা তুমি যা সত্যি কথা বলছো, সে আমরা বুঝবো কিভাবে? তখন মৎস্যকন্যা জাদু করে জলের মধ্যে অনেক ধনসম্পদ নিয়ে আসে, আর সাথে সাথে সেই ধনসম্পদ আবারও উধাও করে দেয়। আর তা দেখে, তা কি শর্ত? বলো বলো, আমরা সব মানতে রাজি। এই সমস্ত ধন সম্পদ আমরাই পাবো। জলপরীর সমস্ত ধনসম্পদ আমরাই নেব। আমার শর্ত হলো, নদীর জলে না নেমে তোমরা একে অপরের গ্রামে গিয়ে সেই গ্রামের বিশেষ বিশেষ জিনিস নিয়ে এসে আমাকে দেবে। আর যে গ্রামের মানুষ আগে আমার কাছে আসতে পারবে, আমি তাদেরকেই এই ধনসম্পদ দিয়ে যাব। মৎস্যকন্যার কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায়। এই নদী ছাড়া একে অপর গ্রামে যাওয়ার কোনো রাস্তাই নেই। ঠিক তখনই, চল চল, বুদ্ধি পেয়ে গেছি, এবার কাজ শুরু করা যাক। শিউলিপোতা গ্রামের লোকজন বাঁশ কেটে শক্ত কাঠ জোগাড় করে নদীর উপর একটি ব্রিজ বানাতে শুরু করে। তাই দেখে কলাছড়া গ্রামেরও লোকজন ব্রিজ বানাতে থাকে, কিন্তু বারবারই দুই গ্রাম ব্যর্থ হয়। না, এইভাবে হবে না, এভাবে তো বারবার ব্রিজটা ভেঙে যাচ্ছে। তখন অপর প্রান্ত থেকে রবি বলে, এভাবে তো কিছুতেই ব্রিজ বানানো যাচ্ছে না। কিন্তু মৎস্যকন্যার শর্ত মানতে না পারলে তো আমরা কেউই কোনো ধনসম্পদ পাবো না। তার চেয়ে চলো না, আমরা দুই গ্রাম মিলে একটাই শক্তপোক্ত ব্রিজ বানাই। তাতে যা পাওয়া যাবে দুই গ্রাম মিলে ভাগাভাগি করে নেব। তারপর তারা সবাই একসাথে মিলেমিশে কাজ শুরু করে, আর দেখতে দেখতে একটা সুন্দর শক্তপোক্ত ব্রিজ তৈরি হয়ে যায়। এরপর তারা মৎস্যকন্যাকে একে অপর গ্রামের বিশেষ বিশেষ জিনিস এনে দেয়। তখন মৎস্যকন্যা বলে, একটা জিনিস লক্ষ্য করেছো? তোমরা কেমন সুন্দর মিলেমিশে কাজ করে এত সুন্দর একটা ব্রিজ বানালে। আর শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না,
আজ থেকে তোমরা সবাই মিলেমিশে থাকবে, আর আমি যে ধনসম্পদ দিয়ে যাব তা তোমরা 2 গ্রামের উন্নতির কাজে লাগাবে। এই কথা বলে মৎস্যকন্যা জাদু করে 2 গ্রামকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। তারপর সেখান থেকে ফিরে যায়। এরপর থেকে 2 গ্রামের মানুষজন আর ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রাধিকা, ইয়াসমিন, জন্নত, মাহিন, মেঘনা, পাপড়ি, অদ্বিতীয়া, রিহিতা, জীবন, অন্তরা, আতিকা, আজিজা, গোপাল, প্রমি, লাবণী। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।